বড় ভাইয়ের মৃত্যুতে দেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম। সদ্য বিবাহিত হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে বাবা এমনটা করবে জানলে দেশেই আসতাম না। নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের ওপর দিয়ে ভাবতেই পারিনি। 8 মাস আগেই ভাইয়া নীরাকে বিয়ে করে। এর 2 মাস পরই আমি বিদেশে চলে যাই। নীরাকে কখনোই আমি এভাবে দেখিনি, সব সময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবন সঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা একা বসে আছে, আর আমি ছাদে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে, বাবার মুখের দিকে তাকিয়ে। না, তা হতে দেব না। আমি এবার বিদেশে চলে গেলে আর আসবো না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টো বেজে গেছে। আমি নিচে নেমে গিয়ে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখেই নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হলো। আমি এটা জানি আপনি কোনো দিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হওয়াটাই স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না, তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতন চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে। বলেই নীরা খাটের ওপর থেকে সরে গিয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকলো। আমি আর কিছু বললাম না। প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে গিয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষে ভোর হয়ে এলো বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতেই আমি ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভিতর আগুন জ্বলছে, কোনোভাবেই ঘরে মন টেকানো সম্ভব না। মনে মনে ভাবছি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দেব। যে কদিন দেশে আছি তার রাত করে বাড়ি ফিরবো যখন নীরা ঘুমিয়ে পড়বে। ওর মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না কেন জানি। ভাবতে ভাবতে বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতেই বন্ধুরা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো। সরাসরি বলতে শুরু করলো, কি রে বন্ধু, কেমন রাত কাটলো, ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরো অনেক রকম বাজে কমেন্টস করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ আরও খারাপ হয়ে গেল। ওদের সাথে তেমন কোনো কথা না বলি সেখান থেকে উঠে চলে আসলাম। নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতেই মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করলো। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকেই ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভিতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়ালে ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ভুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করেছে যে মনে হতো সে সব সময় আমার পাশেই ছিল। এত হাজার মাইলের দূরত্বকেও তখন দূরত্ব মনে হতো না। বাস্তবতার জন্য এই কয়েকদিনের মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি। না জানি কত কিছু ভেবে বসে আছি। ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতেই দেখি দিয়ার অভিমানী মেসেজ। কি, আমাকে ভুলে গেলে দেশে এসেই? তুমি না বলেছিলে সব কাজ শেষ করেই আমার সাথে দেখা করবে? কই, তুমি তো এলে না। আসবে তো দূরের কথা, না একটা মেসেজ না কোনো কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম। ঠিক আছি আমি, একটু ব্যস্ত ছিলাম বুঝোই তো তুমি। চলো আজ একসাথে লাঞ্চ করব। লিখে বসে আছি, কয়েক মিনিটের ভিতরেই দিয়ার রিপ্লাই আসলো, চলে আসো। ঠিকানা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমি আসছি। বলেই সেখান থেকে উঠে রওনা দিলাম দিয়ার সাথে দেখা করার জন্য। মনে মনে ভাবছি, দিয়াকে কি নীরার কথা বলবো? না, ওকে কিছুই বলা যাবে না। কিছুদিনেরই তো ব্যাপার। বিদেশ গিয়েই নীরাকে ডিভোর্স দিয়ে দেব। অযথা ওকে বলার কি দরকার? অল্প সময়ের ভিতরেই দিয়ার পাঠানো ঠিকানায় চলে আসলাম। ঠিক সময় মতন দিয়াও চলে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। দিয়া আধুনিক মডার্ন মেয়ে। ছবিতে ওকে যতটা সুন্দর লাগে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে দিয়া। যে কোনো ছেলেই পছন্দ করতে বাধ্য হবে। দিয়াকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছেই না আজ আমাদের প্রথম দেখা সরাসরি। মনে হচ্ছে যুগ যুগের চেনা।
নিমেষেই এই কয়েকদিনের যন্ত্রণা যেন ভুলেই গিয়েছি আমি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুরের লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 11:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় গিয়ে আবারও নীরার মুখ দেখতে হবে। অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যাবে। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপ দিতেই নীরা এসে দরজাটা খুলে দিল। শরীরের শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে। এক অন্যরকম মাদকতায় সেই মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণেই নিজেকে সামলে আমি ঘরে ঢুকে এলাম। এসব আমি কি ভাবছি? না, এগুলো ভাবা মোটেও আমার ঠিক হচ্ছে না। কোনোভাবেই আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দেশে থেকে চলে গেলেই নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসছি। নীরার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ঢেকে রেখে এসে বিছানার এক কর্নারে গিয়ে শুয়ে পড়ল। আমি আমার মতন বিছানায় শুয়ে শরীরের চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের ওপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার দুটো হাত নামিয়ে দিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতেই লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যিই অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকেই শুনেছি রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে খেয়ালই করিনি। নীরা ভোরে ঘুম থেকে উঠতেই আমি দু চোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু না বুঝতে পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভিতরেই নীরা গোসল করে বের হয়ে আসতেই আমি উঠে বসলাম নিজে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলেই সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি দিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। এমন সময় নীরা এসে বলল, নাস্তা রেডি করছি, খাবেন চলেন। আমি কোনো কথা না বলে আবারও চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার সময় নীরা আমাকে পিছন থেকে একবারও ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছু বলেনি। আমি সোজা দোকানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম। দিয়াকে মেসেজ দিলাম, আজ একসাথে লাঞ্চ করতে আসতে পারবে কিনা। দিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য। অনেক সময় ধরে অপেক্ষা করছি। দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি, সে শুধু বলে অপেক্ষা করো, আসছি। অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো। আমি জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো যে? দিয়া ভুরু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজগোজ করেছি তোমার সাথে দেখা করতে আসার জন্য? বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করেছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম, এত কিছু করার কি দরকার ছিল? তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো? রূপচর্চা করবো না মানে কি? আর তুমি ভালো করেই জানো আমি ত্বকের যত্ন নিই কতটা। আমি আর কিছু বললাম না। আমার চোখের সামনে ভেসে উঠল নীরার মেকআপ বিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। দিয়া বলে উঠল, এই কি হলো, চুপ করে আছো কেন? আমি নিজেকে সামলে নিয়ে, কই না তো। দিয়া বলল, চলো ক্ষুধা লেগেছে। তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি। দিয়ার ভিতর কিসের এত অহংকার? ও সুন্দর, এটাই কি ওর অহংকার? দিয়া বলল, এই তাকিয়ে কি দেখো? আমি বললাম, না কিছু না। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকেই খুব পছন্দ।
মনে খুব ইচ্ছে জাগলো দিয়াকে সঙ্গে নিয়ে ভেজার জন্য, কিন্তু দিয়া কি রাজি হবে? ভাবতে ভাবতে খাচ্ছি। খাওয়া শেষ করে কতটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম, বৃষ্টিতে ভেজার ইচ্ছেটাও আরো বেড়ে গেল। আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম, চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়েছো নাকি? এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য? যত সব উদ্ভট কথাবার্তা বলো তুমি সিয়াম। তোমার কি হয়েছে হঠাৎ? তুমি গ্রাম্য ভূত হয়ে গেলে নাকি? এটা কেমন শখ তোমার? দিয়ার কথায় প্রচন্ড আঘাত পেলাম, তবুও নিজেকে শান্ত রাখলাম। দিয়াকে যে ভালোবাসি। তখনই দিয়া বলে উঠল, তুমি তোমার এইসব ন্যাকামো পরিবর্তন করো, না হয় আমার তোমার সাথে আগামী পথ চলতে নতুন করে ভাবতে হবে। বলে সে একটা সিএনজি ডাক দিয়ে উঠে গেল। আমি ডাক দিলাম, কিন্তু আমার আর কোনো কথাই দিয়া শুনলো না। মেজাজটা তখন প্রচন্ড খারাপ হয়ে গেল। এত কিসেরই গদিয়ার? তারপরেও নিজেকে সামলে নিলাম, হয়তো ভালোবাসি বলে। মন খারাপ হয়ে গেল, তাই আর বাহিরে থাকতে ইচ্ছে করছে না। এদিকে বৃষ্টি থামার কোনো নামই নেই, তাই বাধ্য হয়ে আমিও সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই মা এসে দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে দেখি নীরা নেই। মনে মনে বললাম, ভালোই হয়েছে, ওকে দেখলে মন আরো খারাপ হয়ে যেত। আমি বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের বৃষ্টি দেখছি। সিগারেট শেষ করে রুমে ঢুকে খাটে বসতেই নীরার দরজা খুলে ঘরে ঢুকলো। ওকে দেখে আমার প্রচন্ড রাগ হওয়ার কথা, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম পুরো শরীর ভেজা। কেমন করে যেন রাগটা কমে গেল। ও লাজুক ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। বৃষ্টিতে এত সময় ভিজেছে তা বুঝতে আমার আর বাকি রইল না। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওর শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়েছে। আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরেই নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা। নীল রং আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণে চোখ আটকে গেল নীরার দিকে। অপূর্ব সুন্দর লাগছে নীরাকে। আয়নার সামনে গিয়ে চোখে কাজল দিচ্ছে। আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে। সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নীরাকে। নীরার সাজা শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লোকাতে চাইলাম, কিন্তু আমি জানি আমি তা পারিনি। নীরা আমার পাশে এসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায়? আমি বললাম, এমনিতেই। দরকার না থাকলে আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আচ্ছা আমাকে কেমন লাগছে আজ? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, যেমন ছিলে তেমন। নীরা আর কোনো কথা না বলে চলে গেল ঘর থেকে বাহির হয়ে। আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নক করলাম। বললাম, রাগ করেছো? দিয়া রিপ্লাই করলো, রাগ করবো না তো কি করব? তুমি দেশে এসে কেমন হয়ে গেছো একবার ভেবে দেখেছো? কি সব গ্রামের মেয়েদের মতন তুমি আমাকে থাকতে বলছো? জানো আমার কতটা কষ্ট লেগেছে? আমি বললাম, দেখো আমি এভাবে বলতে চাইনি, আসলে সব সময় এগুলো ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। দিয়ার আগের ইমোজি দিয়ে লিখলো, দেখো শ্যাম, এই বয়সে যদি ফ্যাশন না করি, ত্বকের যত্ন না করি, তবে কি বুড়ি হয়ে করব? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেমন খুশি তেমন করে সেজো। দিয়া আমাকে বলো, দেখো আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না। তুমি বিদেশে ছিলে তখন একরকম ছিলে, কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে। আমি তোমাকে ওই রকমই দেখতে চাই। আমার সাথে খ্যাত টাইপ কথাবার্তা কখনোই বলবে না আর, তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। দিয়ার কথায় প্রচন্ড আঘাত পেলাম। এগুলো কি বলছে দিয়া? আজ প্রায় 4 মাস ধরে ওর সাথে সম্পর্ক, হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? আমিও তারপরে নিজেকে সংযত করে নিলাম। এমনিতেই সংসারের অশান্তিতে আছি, তার উপর যদি দিয়ার সাথেও ঝামেলা করি তবে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। দিয়া একটা হাসির ইমোজি দিল। এর মাঝে নীরা নাস্তা নিয়ে ঢুকলো। আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসছে। আমার অসম্ভব প্রিয় একটা খাবার। এই বৃষ্টির দিনে এমন নাস্তা মানি জিভে জল চলে আসলো। নীরা নাস্তাগুলো এগিয়ে দিল। আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। খাবারের টেস্ট আজ অন্যরকম লাগছে। মায়ের হাতের লুচি আর আলুর দম অনেক প্রিয় আমার, তাই তার হাতের লুচির স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না। আমি নীরাকে প্রশ্ন করলাম, লুচি কি তুমি বানিয়েছো? নীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি বানিয়েছি। আমি বললাম,
খুব ভালো হয়েছে। নীরা একটা লাজুক হাসি দিল। আমি বললাম, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। নীরা মাথা নেড়ে বলল, জানি। কে বলেছে? আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো আপনার খুব পছন্দের খাবার লুচি। এর জন্য নাকি ছোটবেলায় দুই ভাই অনেক ঝগড়াও করতেন। সেই মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসতো। বলতে বলতে দেখলাম নীরার চোখের কোণে পানি চলে এসছে। নীরার চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায়। পুরনো দিনগুলির কথা মনে পড়ে গেল। দুই ভাই কতই না মজা করতাম। দুজনের সবকিছু একই রকম লাগতো। জামা কাপড়, খাবার সবকিছু দুই ভাইয়ের একই রকম থাকতো ছোটবেলা থেকে। নীরার মন খারাপ হয়ে গেছে হয়তো ভাইয়ার স্মৃতি মনে পড়াতে। ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করলো। খাট থেকে নেমে আমিও গিয়ে দাঁড়ালাম বারান্দায় নীরার দিকে। নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন জানি প্রচন্ড রাগ হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে ন্যাকা কান্নাকাটি করছে নীরা। কিছু বলতে যাব, এমন সময় নীরা বলে উঠল, আসলে আমার জন্য আপনার জীবনটা এমন হয়ে গেছে, কিন্তু আমি কখনোই চাই না আপনার জীবনটা এমন হোক। আমি চাই আপনি সুখের সংসার করেন। আমি আপনার জীবনে কখনোই বাধা হয়ে আসব না। সবার জীবনে স্বপ্ন থাকে, আমারও ছিল। একটা সুখের সংসার হবে, স্বামীর ভালোবাসা থাকবে সেখানে, একটা ছোট্ট বাচ্চা হবে, পুরো বাড়ি হাসি খুশি আর দুষ্টুমিতে মাতিয়ে তুলবে। দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে আসবে, আমি তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো, খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়, শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সে আমায় জড়িয়ে ধরে বলবে, তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে, চলো তোমাকে কাজে সাহায্য করি। সবকিছু ঠিক মতোই চলছিল, খুব ভালোবাসতো আমাকে আপনার